সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ 4th ইয়ার আছো, তোমাদের জন্য অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি যে সাবজেক্ট আছে, সেখান থেকে চ্যাপ্টার কন্টিনজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার এবং যারা বিবিএ বা বিবিএ 2nd ইয়ার আছো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। অর্থাৎ এই কন্টিনজেন্সি চ্যাপ্টারটা একটা কমন চ্যাপ্টার, এটা বিবিএ বা বিবিএ 2nd ইয়ারও আছে, আবার যারা বিবিএ 4th ইয়ার আছে তাদেরও আছে। তো এই চ্যাপ্টারের সাজেশন 12 নিয়ে হাজির হলাম। সাজেশন 12 টা সলভ করার আগে সাজেশন 12 এর যে প্রশ্ন, আমরা স্ক্রিনের উপরে প্রশ্নটা রাখবো। প্রশ্নটা বুঝবো, তারপর প্রশ্ন বোঝা হয়ে গেলে নিচে খালি জায়গায় সমাধানগুলো দেখাবো। আমি প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসলাম। এটা এনইউতে বিবিএ 2nd ইয়ারে অনার্সে 2012 সালে আসা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল করবা। On January 1, 2012, the ledger of Angel Software Company contains the following current liabilities account. অর্থাৎ 1 জানুয়ারি 2012 সালে অ্যাঞ্জেল সফটওয়্যার কোম্পানির চলতি দায়ের খতিয়ানের উদ্বৃত্তগুলো দেয়া হলো নিচে। অ্যাকাউন্টস পেয়েবলের উদ্বৃত্ত হলো 1 জানুয়ারিতে 60,000, সেলস ট্যাক্স পেয়েবল 10,000, আনআর্নড সার্ভিস রেভিনিউ 20,000। এগুলো সব কারেন্ট লায়াবিলিটিসের ব্যালেন্স। ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড, অর্থাৎ জানুয়ারি মাসে তাদের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। এখানে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত অনেকগুলো লেনদেন দেখা যাচ্ছে। তো লেনদেনগুলো এমনিও আমরা পরে সমাধান করব। এখন আমরা সরাসরি একটু রিক্যাপমেন্টে চলে আসবো, অর্থাৎ করণীয়তে। করণীয়তে এ নাম্বার বলছে জার্নাল করো, বি নাম্বার বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি অন 31/1/2012 ফর ইন্টারেস্ট অ্যান্ড ওয়ারেন্টি কস্ট, অর্থাৎ 31শে জানুয়ারি 2012 সালে প্রদেয় সুদ এবং ওয়ারেন্টি কস্টের জন্য সমন্বয় জাবেদা দাও। সি নাম্বার শো দ্য কারেন্ট লায়াবিলিটিস ইন দ্য ব্যালেন্স শিট অন 31/1/2012, অর্থাৎ 31/1/2012 অর্থাৎ জানুয়ারির শেষে কারেন্ট লায়াবিলিটিসের মানে ব্যালেন্স কত হবে দেখাও। তো প্রথমে আমরা এ নাম্বারটা করব জার্নাল এন্ট্রি। আমরা জার্নালের জন্য ঘরটা নিয়ে আসলাম, খেয়াল করো। রিকোয়ারমেন্ট এ, উপরে কোম্পানির নাম লিখলাম এঞ্জেল সফটওয়্যার কোম্পানি, জার্নাল এন্ট্রিস। জার্নালের যে গড় হয় তোমরা জানো, ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো 1 জানুয়ারিতে আমাদের যে ট্রানজ্যাকশন হয়েছে সেটা আমরা একটু দেখব। জানুয়ারির 1 তারিখে ট্রানজ্যাকশন হয়েছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, টাকা 17,600, হুইচ ইনক্লুডস 10% সেলস ট্যাক্স। অর্থাৎ 1 জানুয়ারিতে তারা 17,600 টাকার মজুত পণ্য বিক্রি করছে নগদে, যার মধ্যে 10% সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এই 17,600 এর ভিতরে সেলস ট্যাক্সও ইনক্লুড আছে। তো এই ক্ষেত্রে আমরা মজুত পণ্য বিক্রি করলে ট্যাক্স সহ, এবং সেটা যদি নগদে বিক্রি করে, ইতিমধ্যে আমরা করছি, সেটা হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট এবং সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ক্যাশ ডেবিট লিখলাম 17,600, সেলস ক্রেডিট হবে এই 17,600 এর ভিতরে ট্যাক্সের টাকাও আছে, সেলসের টাকাও আছে। যেহেতু ইনক্লুডেড সেলস ট্যাক্স বা ইনক্লুড বলছে, হুইচ ইনক্লুড, অর্থাৎ এটার ভিতরে আছে। ইনক্লুড থাকলে মোট টাকার ভিতরে যদি ইনক্লুড থাকে ট্যাক্স সহ, তাহলে সেখান থেকে সেলস বের করতে হলে ওই 17,600 কে 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা সেলসের টাকা পাবো 16,000। ঠিক একইভাবে সেলস ট্যাক্স পেয়েবলকেও 17,600 কে যদি তুমি 110 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করো, সেলস ট্যাক্স পেয়েবলের টাকা পেয়ে যাবা 1600। আবার যদি 16,000 কে ভাগ করো, খেয়াল করবা 16,000 থেকে যদি বের করতে চাও, অর্থাৎ শুধু সেলসের থেকে যদি বের করতে চাও, তাহলে সরাসরি 10% দিলে হবে। এখানে জিনিসটা খেয়াল করবা। এখানে 17,600 সেলস ট্যাক্স যদি বের করতে চাও, তাহলে 110 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করতে হবে। আর যদি 16,000 এর উপরে প্রয়োগ করো, তাহলে সরাসরি 10% হলে হবে। তুমি 17,600 কে 110 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করে দেখিও, এই 1,600 টাকা মিলে যাবে। এটা কখন করতে হবে? যদি ইনক্লুডেড সেলস ট্যাক্স বলে। তো টু রেকর্ড ক্যাশ সেলস উইথ সেলস ট্যাক্স, আমরা এ নাম্বারের জাবেদাটা দিলাম। বি নাম্বারে বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি অন 31/12/2012 ফর ইন্টারেস্ট অ্যান্ড ওয়ারেন্টি কস্ট। ঠিক আছে? এখন আমরা বি নাম্বারে যাওয়ার আগে
জার্নাল আরো কি হয় সেগুলো একটু খেয়াল করি। জার্নালের মধ্যে ৬ তারিখে যদি দেখো, provided service for customer who had paid cash in advanced টাকা ১৬,০০০। এটার অর্থ হলো একজন কাস্টমার আমাদেরকে সার্ভিস নেওয়ার জন্য অগ্রিম টাকা দিছিল ১৬,০০০। তাদেরকে সেবা সরবরাহ করা হয়েছে বা সেবা প্রদান করা হয়েছে। প্রোভাইডেড সার্ভিস, সেবা প্রোভাইড করা হয়েছে ফর কাস্টমারদেরকে হু হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স, যে আমাদেরকে অগ্রিম টাকা দিছিল। তাইলে অগ্রিম যে টাকা দিছিল সেই অগ্রিম আয়ের বিপক্ষে এখন আমরা কি দিচ্ছি? সেবা দিচ্ছি। তাইলে অগ্রিম আয়ের যেটা দায় ছিল সেটা এখন আর দায় নেই। সে অগ্রিম আয়টা অর্থাৎ যে দায়টা সৃষ্টি হয়েছিল, খেয়াল করবা, কোনো আয় অগ্রিম নিয়ে নিলে সেটা কিন্তু দায় হয়। আর সেই দায়ের বিপক্ষে যদি সেবা প্রদান করে তখন সেই দায়টা কমে যায়। দায় কমলে সেটা ডেবিট হবে। সেজন্য ৬ তারিখে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হয়েছে। এটা কিন্তু দায় কমছে বলে ডেবিট হয়েছে ১৬,০০০। আর এই আনআর্নড থেকে আর্ন হয়েছে যেটা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। অর্থাৎ এটা একটা অনুপার্জিত আয় ছিল ১৬,০০০ টাকাটা। এখন ৬ তারিখে সেটার বিপক্ষে আমরা সেবা প্রদান করছি। তো আনআর্নড সার্ভিস রেভিনিউ দায়টা কমে গেছে ১৬,০০০, সেজন্য ডেবিট হয়েছে। আর ওই দায়টা আমার জন্য কি আর্ন হয়ে গেছে বা আয় হয়ে গেছে, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে। টু রেকর্ড আনআর্নড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড। ১২ তারিখে দেখো, পেইড সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2011 টাকা 10,000। অর্থাৎ আমরা ২০১১ সালে কিছু সেলস ট্যাক্স কালেকশন করছিল এই কোম্পানি, সেগুলো আজকে ২০১২ সালের জানুয়ারির ১২ তারিখে পরিশোধ করবে। তার মানে এটা বকেয়া সেলস ট্যাক্স পরিশোধ করতেছি। অর্থাৎ সেলস ট্যাক্স পেয়েবল পরিশোধ করতেছি। সেলস ট্যাক্স পেয়েবল পরিশোধ করলে সেলস ট্যাক্স পেয়েবলটা ডেবিট হয়ে যাবে, কারণ দায় কমবে। সেজন্য সেলস ট্যাক্স পেয়েবল হয়ে গেছে ডেবিট, আর প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। এটা ডেবিট হওয়ার কারণ হলো পেয়েবল জিনিসটা হলো দায়, আর দায় পরিশোধ করলে দায় কমে, আর দায় কমলে দায় ডেবিট হয়, সেজন্য সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড সেলস ট্যাক্স পেইড। ১৬ তারিখ প্রশ্ন দেখো, borrowed টাকা 24,000 at the rate of 10% of a 3-month note, অর্থাৎ ৩ মাস মেয়াদি একটি নোট ইস্যু করে 10% সুদে ৩ মাস মেয়াদি একটি নোট ইস্যু করে 24,০০০ টাকা ঋণ নিছে। তাইলে নোট ইস্যু করে যদি ঋণ নেয় বা ধার করে, সেক্ষেত্রে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। নগদ টাকা আসছে ১৬ তারিখে, সেজন্য ক্যাশ ডেবিট হবে। আর নোটস পেয়েবল মানে হলো প্রদেয় বিল, একটা দায়ের সৃষ্টি হয়েছে, সেজন্য নোটস পেয়েবল ক্রেডিট। টু রেকর্ড borrowed নোটস পেয়েবল। ১৬ তারিখের পরে ২০ এবং ২১ তারিখের জন্য আমরা পেজ 3 তে যাব। আমি পেজ 3 তে নিয়ে আসলাম। পেজ 3 তে ২০ এবং ৩১ তারিখের জাবেদাগুলো দেখাচ্ছে, খেয়াল করো। আগে ২০ তারিখের প্রশ্নটা দেখি। সোল্ড 500 ইউনিটস অফ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট, খেয়াল করবা। তারা ৫০০টা নতুন পণ্য বিক্রয় করবে বাকিতে। অন ক্রেডিট মানে বাকিতে। অ্যাট দ্য রেট অফ টাকা 60 পার ইউনিট। প্রতি ইউনিটের দাম হলো ৬০ টাকা। প্রতি ইউনিট ৬০ টাকা করে তারা ৫০০টা ইউনিট নতুন প্রোডাক্ট বিক্রি করবে বাকিতে। পার ইউনিট প্লাস 10% সেলস ট্যাক্স সাবজেক্ট টু 1 year ওয়ারেন্টি, এক্সপেক্টেড কস্ট এট 8%। অর্থাৎ তারা তার সাথে সেলস ট্যাক্স পেয়েবল 10% সেলস ট্যাক্স পেয়েবল, এটা কিন্তু ইনক্লুডেড না, এক্সক্লুডেড। ঠিক আছে? তো এটা যদি এটার মতো হুইচ ইনক্লুডেড থাকতো, তাইলে কিন্তু আমাদেরকে এই সেলস ট্যাক্স গুলো ১১০ দিয়ে ভাগ করে ১০ দিয়ে গুণ করতে হইতো, আর সেলসকে ১১০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করতে হইতো। যেহেতু এখানে ইনক্লুডেড বলে নাই, তো আমরা 10% সেলস ট্যাক্স সহ এটা বিক্রয়ের জাবেদা দেব। 1 year ওয়ারেন্টি এক্সপেক্টেড কস্ট টাকা 8%, অর্থাৎ তারা প্রত্যাশা করছে তাদের ১ বছর ওয়ারেন্টির জন্য তাদের ব্যয় হবে 8%। তাহলে এটার জাবেদা আমরা ২০ তারিখ একটা জাবেদা দিচ্ছি, খেয়াল করো। তারা ৫০০টা পণ্য বিক্রি করছে বাকিতে। বাকিতে বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়। অন ক্রেডিট বলছে, সেজন্য দেনাদার হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। কত টাকা হবে আমরা সেটা একটু পরে বলবো। সেলস ক্রেডিট হবে, এই যে ৫০০টি একক বা 500 ইউনিটস নিউ প্রোডাক্ট তারা বিক্রি করছে একটা ৬০ টাকা করে, তাহলে ৫০০ গুণ ৬০ ৩০,০০০। আর সেলস ট্যাক্স পেয়েবল হবে ওই ৩০,০০০-এরই 10% ৩,০০০। এখানে আমি এই জাবেদাটা দেখো, হুইচ ইনক্লুডেড যখন ছিল, অর্থাৎ বিক্রয়ের ভিতরে
মানে এই মোট টাকার ভিতরে যদি সেলস ট্যাক্স এবং সেলস ২ টাই থাকে, তাহলে সেটা বের করতে হলে ১১০ দিয়ে ভাগ করে ১০ দিয়ে গুণ। কিন্তু এখন যেটা সেটা হলো আমাদের হুইচ ইনক্লুডেড কথাটা লেখা নেই। হুইচ ইনক্লুডেড যদি না থাকে তাহলে আমরা সরাসরি সেলস এর উপর ১০% প্রয়োগ করতে পারব। ৩০,০০০ এর ১০% ৩৩,০০০। ৩০,০০০ এর ১০% হবে ৩,০০০। তাহলে আমাদের সেলস ট্যাক্স পেয়েবল ৩,০০০। এখন এই ৩০,০০০ এবং ৩,০০০ যোগ করলে ৩৩,০০০ এটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ৩৩,০০০, সেলস ক্রেডিট হবে ৩০,০০০ এবং সেলস ট্যাক্স পেয়েবল ৩,০০০। ৩১ তারিখে দেখো সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ। নগদে তারা কি করছে? মজুত পণ্য বিক্রি করছে। এটার পাশে কিন্তু হুইচ ইনক্লুডস কথাটা লিখা আছে। হুইচ ইনক্লুডস সেলস 10% সেলস ট্যাক্স। তাহলে এই হুইচ ইনক্লুডস লেখা থাকলে অর্থাৎ এই ১১,০০০ এর ভিতরে সেলস এর টাকাও আছে, ট্যাক্সের টাকাও আছে। তো নগদে বিক্রি করছে ক্যাশ ডেবিট ১১,০০০ হবে। সেলস ক্রেডিট হবে এই ১১,০০০ কে ১১০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করব। মানে ১০০% এই টাকাটা কিন্তু ১১০% এর। ১০০% এ কত? ১১,০০০ কে ১১০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে ১০,০০০। আর সেলস ট্যাক্স পেয়েবল হবে তুমি যদি ১০,০০০ এর উপর প্রয়োগ করতে চাও তাহলে সরাসরি ১০,০০০ গুণ 10%। আর যদি ১১,০০০ এর উপরে বের করতে চাও তাহলে ১১,০০০ ভাগ ১১০ গুণ ১০ করলেও এই ১,০০০ মিলে যাবে। টু রেকর্ড ক্যাশ সেলস উইথ ট্যাক্স। তাহলে আমাদের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত জার্নাল শেষ করলাম। এখন আমরা বি নাম্বার অ্যাডজাস্টিং এন্ট্রি অন ৩১/১২/২০১২ ফর ইন্টারেস্ট অ্যান্ড ওয়ারেন্টি কস্ট অর্থাৎ ইন্টারেস্ট এবং ওয়ারেন্টি কস্টে জানুয়ারির ৩১ তারিখে যে জাবেদা হবে সেগুলো আমরা দিব। তো পেজ 4 এ নিয়ে যাচ্ছি তোমাদেরকে, নিয়ে আসলাম। এখানে আমরা সেই ২ টা জাবেদা দিব। তো ৩১ জানুয়ারিতে আমরা জানুয়ারিতে ১ তারিখ থেকে শুরু করছিলাম। তবে এখানে আমরা যে ঋণটা নিছিলাম ১৬ তারিখে কিন্তু সেটারই সুদ দিতে হবে। ইন্টারেস্টটা কিন্তু এর সাথে জড়িত। ১৬ তারিখে যদি আমরা দেখি, দেখো এই যে ১৬ তারিখে বড় টাকা 24,000 at the rate of 10% of a 3-month note তারা ২৪,০০০ টাকা ঋণ করছে, একটা নোট ইস্যু করছে ৩ মাস মেয়াদি 10% সুদে। তো এই যে ৩ মাস মেয়াদি তারা একটা প্রদেয় বিল ইস্যু করছে। এই প্রদেয় বিলে জানুয়ারির ৩১ তারিখে কিন্তু ১ মাসের সুদ প্রদেয় হয়ে গেছে। সরি ১৫ দিনের হবে। যেহেতু জানুয়ারির ১৬ তারিখে নিছে। ১৬ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কিন্তু ১৫ দিন হয়ে গেছে অর্থাৎ অর্ধ মাস। তো অর্ধ মাসের সুদের এন্ট্রি আমরা দিব এখন। সেটা কিভাবে হবে? বকেয়া সুদ যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ২৪,০০০ টাকার ১০% করলে ১ বছরের বের হবে। যেহেতু আমরা ১৫ দিনের বের করব সেজন্য দিনে আনবো পুরা বছরকে। আমরা ৩৬০ দিনে বছর ধরলাম। ৩৬০ দিয়ে ভাগ করে ১৫ দিন দিয়ে গুণ করলে ১৫ দিনের সুদ হবে। ১৫ দিনের বকেয়া সুদ বা প্রদেয় সুদ হবে ৳১০০। ২৪,০০০ গুণ 10% ২৪০০। ২৪০০ কে ৩৬০ দিন দিয়ে ভাগ করে ১৫ দিন দিয়ে গুণ করো, ৳১০০ মিলে যাবে। আবার বলি যে ১৫ দিন কেন করলাম? কারণ যে ঋণটা নিছি সেটা ১৬ তারিখে। ১৬ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন হয় সেজন্য ১৫ দিনের করছি। টু রেকর্ড ইন্টারেস্ট পেয়েবল। ৩১ জানুয়ারিতে আমাদেরকে আরেকটা জাবেদা হলো কিসের দিতে বলছে দেখো ওয়ারেন্টি কস্ট। ইন্টারেস্টটা দিলাম, এবার ওয়ারেন্টি কস্ট। তারা প্রত্যাশা করছিল যে তাদের ৮% ওয়ারেন্টি কস্ট হবে। এখানে দেখো 1 ইয়ার ওয়ারেন্টি এক্সপেক্টেড কস্ট 8%। তাহলে তারা যে পণ্যগুলো সেল করছে সেগুলোর দাম কত? ৫০০ ইউনিট, প্রতি ইউনিট ৳৬০। তার মানে ৫০০ গুণ ৬০ সেটার ৮%। ৫০০ গুণ ৬০ ৩০,০০০, ৩০,০০০ এর ৮% হবে ৳২৪০০। এই ৳২৪০০ ওয়ারেন্টি এক্সপেন্সেস এর জাবেদা দিতে হবে। ওয়ারেন্টি এক্সপেন্সেস জাবেদা ইতিমধ্যে আমরা শিখছি। কোনো খরচ সংগঠিত হলে ওয়ারেন্টি বাবদ প্রথমে ওয়ারেন্টি এক্সপেন্সেস ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট টু রেকর্ড ওয়ারেন্টি এক্সপেন্সেস। তাহলে এই ২ টা জাবেদা দিয়ে আমরা বি নাম্বারটা শেষ করলাম। নিচে একটা নোট আছে দেখো। লোন জানুয়ারি ১৬ তারিখে নেওয়া হয়েছে তাই ইন্টারেস্ট অর্ধেক মাসে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে যে ১৫ মাসের আমরা ধরছি ১৫ দিনের, কেন ১৫ দিনের ধরছি সেটার একটা নোট দিছে। তো আমি সেটা অলরেডি পড়ছি যে ১৬ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ১৫ দিন সেজন্য ১৫ দিনের। সি নাম্বারে যাব। দেখো শো দ্য কারেন্ট লায়াবিলিটিস ইন দ্য ব্যালেন্স শিট অন ৩১/১২/২০১২ অর্থাৎ ৩১ জানুয়ারি ২০১২ সালে কারেন্ট লায়াবিলিটিস কত হবে দেখো। আমরা পরের পেজে যাচ্ছি। আমরা এখন রিকোয়ারমেন্ট সি টা দেখব। রিকোয়ারমেন্ট সি তে বলছে শো দ্য কারেন্ট লায়াবিলিটিস ইন দ্য
ব্যালেন্স শিট অন 31st জানুয়ারি 2012 অর্থাৎ 31শে জানুয়ারি 2012 সালে ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটিস কত হবে দেখো। তো এখানে প্রশ্নের শুরুতে কারেন্ট লায়াবিলিটিস এর কিছু ওপেনিং ব্যালেন্স দেয়া আছে দেখো। অন জানুয়ারি 1, 2012 দ্য লেজার অফ এঞ্জেল সফটওয়্যার কোম্পানি কন্টেইনস দ্য ফলোইং কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্ট। তো 1 জানুয়ারি 2012 সালে কারেন্ট লায়াবিলিটিস এর কিছু ব্যালেন্স যেমন অ্যাকাউন্টস পেয়েবল এটা একটা কারেন্ট লায়াবিলিটিস, সেলস ট্যাক্স পেয়েবল এটাও কারেন্ট লায়াবিলিটিস এবং আনআর্নড সার্ভিস রেভিনিউ এটাও কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট লায়াবিলিটিস এর ওপেনিং ব্যালেন্স গুলো নিয়ে আমরা ব্যালেন্স শিটের টোটাল কারেন্ট লায়াবিলিটিস কত হবে সেটা দেখাইতে হবে। তো এখানে একটু বলে রাখি যে কারেন্ট লায়াবিলিটিস গুলো দেয়া আছে যেমন অ্যাকাউন্টস পেয়েবল দেয়া আছে ৬০,০০০ এটা ব্যালেন্স শিটে আমরা বসাবো। তো অ্যাকাউন্টস পেয়েবল এর সাথে যদি এইখানে জানুয়ারির ১ থেকে ৩১ তারিখের ভিতরে যে ট্রান্সেকশন গুলো হইছে, সেখানে যদি অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে কোনো ট্রান্সেকশন থাকে সেটা এখানে সমন্বয় করতে হবে। ঠিক একইভাবে সেলস ট্যাক্স পেয়েবল এটা ওপেনিং ব্যালেন্সের সাথে ট্রান্সেকশনে যদি কোনো সেলস ট্যাক্স পেয়েবল থাকে সেটা সমন্বয় করতে হবে। আনআর্নড সার্ভিস রেভিনিউতেও যে ২০,০০০ ওপেনিং ব্যালেন্স আছে তার সাথে জানুয়ারির ১ থেকে ৩১ তারিখের মধ্যে যে ট্রান্সেকশন আছে সেখানে যদি আনআর্নড সার্ভিস রেভিনিউ নিয়ে কোনো ট্রান্সেকশন থাকে সেটা সমন্বয় করতে হবে। এখন কথা হলো যে আমরা সমন্বয়টা কিভাবে করব? সমন্বয় করার নিয়ম হলো যদি মনে করো সেলস ট্যাক্স পেয়েবল যদি মানে জাবেদার ভিতরে বা ট্রান্সেকশনের ভিতরে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট থাকে তাইলে এই যে ওপেনিং সেলস ট্যাক্স পেয়েবল আছে সেখান থেকে মাইনাস করতে হবে। আর যদি ক্রেডিট থাকে সেটার সাথে প্লাস করতে হবে। জাস্ট এতটুকু। অর্থাৎ যে কারেন্ট লায়াবিলিটিসটা দেয়া আছে ব্যালেন্সে সেটা নিয়ে যদি কোনো ট্রান্সেকশন হয় সেখানে যদি ডেবিট হয় সেটা মাইনাস হবে, ক্রেডিট হলে প্লাস হবে। আর এইগুলা ছাড়াও যদি ট্রান্সেকশনে কোনো নতুন কারেন্ট লায়াবিলিটিস সৃষ্টি হয় সেটা সহ ব্যালেন্স শিট দেখিয়ে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বের করতে হবে। তো আমরা সমাধানে চলে আসি। সমাধানটা আসলাম রিকোয়ারমেন্ট সি এঞ্জেল সফটওয়্যার কোম্পানি ব্যালেন্স শিট অ্যাজ এট জানুয়ারি 31st 2012 লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি দুইটা টাকার ঘর দিলাম একটা টাকা। কারেন্ট লায়াবিলিটিস অংশটাই প্রশ্ন যেহেতু দেখাইতে বলছে যে আমরা কারেন্ট লায়াবিলিটিসটাই লিখলাম। প্রথমে ওপেনিং ব্যালেন্স গুলো দেখবো যেমন অ্যাকাউন্টস পেয়েবল। তো ৬০,০০০ টাকায় অ্যাকাউন্টস পেয়েবল সরাসরি লিখে দিব কারণ জানুয়ারির ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কোনো কারেন্ট লায়াবিলিটিস দেয়া নেই। যার কারণে সরাসরি এই অ্যাকাউন্টস পেয়েবল ৬০,০০০ টাকা বসে যাবে। ঠিক আছে? যদি কোনো অ্যাকাউন্টস পেয়েবল এখানে ডেবিট বা ক্রেডিট হইতো তাইলে এটার সাথে প্লাস মাইনাস হইতো। তাইলে অ্যাকাউন্টস পেয়েবল গেল। এরপরে সেলস ট্যাক্স পেয়েবল আছে ১০,০০০। তো এই সেলস ট্যাক্স পেয়েবল আমরা ১০,০০০ সরাসরি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এই সেলস ট্যাক্স পেয়েবল এর সাথে ১ থেকে ৩১ তারিখে জানুয়ারির মধ্যে আমাদের কিছু ট্রান্সেকশন আছে। তো এই ট্রান্সেকশন গুলার জাবেদা করার সময় কোথাও সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট হয়েছিল আবার কোথাও ক্রেডিট হয়েছিল। তো যে তারিখে ডেবিট হয়েছিল সেখানে মাইনাস হবে আর যে তারিখগুলোতে ক্রেডিট হয়েছে সেগুলো সব প্লাস হবে এই ১০,০০০ এর সাথে। সেজন্য এই ১০,০০০ এর সাথে প্লাস করছে একবার ১৬০০, মাইনাস করছে আবার ১০,০০০, আবার প্লাস করছে ৩,০০০, আবার প্লাস করছে ১,০০০। তার মানে যেই ট্রান্সেকশন গুলোর জাবেদার মধ্যে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হয়েছে সেগুলো প্লাস আর যেটা ডেবিট হয়েছে মানে ১০,০০০ টাকাটা নিশ্চয়ই ডেবিট হয়েছে সেজন্য এটা মাইনাস। তাহলে আমরা একটু দেখবো যে সেলস ট্যাক্স পেয়েবল এই ওপেনিং ১০,০০০ এর সাথে ১৬০০ কেন প্লাস হলো? নিশ্চয়ই কোথাও এটা কি আছে? তোমার ক্রেডিট আছে। তাইলে আমরা দেখলাম, এই দেখো আমরা পেজ 1 এ চলে আসলাম। এই ১ম জানুয়ারির ১ তারিখে জাবেদে সেলস ট্যাক্স পেয়েবল ১৬০০ টাকা ক্রেডিট আছে। সেজন্য এটা প্লাস করছে। ওই যে বলছিলাম ক্রেডিট থাকলে প্লাস করতে হবে। এরপরে আমরা দেখব ১৬০০ র পরে মাইনাস করছে ১০,০০০ কারণ নিশ্চয়ই আমাদের জার্নালের মধ্যে সেলস ট্যাক্স পেয়েবল নামে কোথাও ডেবিট আছে। ঠিক আছে? তো আমরা একটু দেখি যে কোন জায়গায় ডেবিট আছে। দেখো এই ১২ তারিখের যে লেনদেন পেইড সেলস ট্যাক্স কালেক্টেড এটার জাবেদা যদি আমরা একটু দেখি, এটার জাবেদাতে দেখো এটাতে তো সেলস ট্যাক্স পেয়েবল হ্যাঁ, এই যে ১২ তারিখে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট আছে। এই ডেবিট আছে বলেই আমরা এটা কি মাইনাস করব। সেজন্য ১০,০০০ মাইনাস করছি। এরপরে যদি আমরা দেখি ৩,০০০ এবং ১,০০০ কেন প্লাস করছি? আমরা গেলাম, এই দেখো এখানে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট আছে ৩,০০০ সেজন্য প্লাস করছি ২০ তারিখে আর ৩১ তারিখে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট আছে ১,০০০ সেজন্য এটাও প্লাস করছি। তাহলে আমরা বুঝলাম যেগুলা ক্রেডিট থাকে সেগুলা প্লাস হবে আর যেগুলো ডেবিট থাকে সেগুলো মাইনাস হবে। এরপরে আনআর্নড সার্ভিস রেভিনিউ ঠিক একইভাবে আনআর্নড সার্ভিস রেভিনিউ ২০,০০০ থেকে ১৬,০০০ মাইনাস করার কারণ হলো আমাদের
জাবেদার মধ্যে আনআর্নড সার্ভিস রেভিনিউটা ডেবিট হইছে। সেজন্য দায় ডেবিট হলে কমে যায়, সেজন্য মাইনাস হইছে। ওপেনিং আছে আমাদের ২০,০০০, ২০,০০০ থেকে ১৬,০০০ মাইনাস করছে। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে একদম ১ম জাবেদায় ১ম টাতে তো নাই। আমরা একটু খুঁজি যে কোন জাবেদায় আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হয়েছিল। উম একটু খেয়াল করি। এই দেখো ৬ তারিখের জাবেদায় আনআর্নড সার্ভিস রেভিনিউ ১৬,০০০ ডেবিট হয়েছে, সেজন্য এটা কিন্তু মাইনাস হয়েছে। ওকে? এরপরে আমাদের নোটস পেয়েবল ২৪,০০০ টাকা, যেটা আমরা ১২ তারিখে উম চ দাঁড় করছিলাম। মেবি তারিখটা একটু দেখি, না ১৬ তারিখে। ১৬ তারিখে বরট করছিলাম ২৪,০০০ টাকা। আ ১০% একটা নোট ইস্যু করছি। তো এসে জাবেদা ছিল ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, সেজন্য এই নোটস পেয়েবলটা আসছে। এটা কারেন্ট লায়াবিলিটিস। এরপরে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস ২৪০০ এবং ইন্টারেস্ট পেয়েবল ১০০। তো এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিসটা একটু দেখি আমরা। এই যে দেখো, ওয়ারেন্টি পেয়েবল যেটা আছে ২৪০০ টাকা। এই ক্রেডিট হইছে মানে এটা একটা কারেন্ট লায়াবিলিটিস। দায় বলে ক্রেডিট হইছে, সেজন্য এটা ব্যালেন্সে না থাকলেও নতুনভাবে দায় সৃষ্টি হয়েছে, সেজন্য দায় টানতে আমরা এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি দিই। ইন্টারেস্ট পেয়েবল ১০০ টাকা। এই ইন্টারেস্ট পেয়েবলটা আমাদের এই যে ১ম যে ৩১ তারিখের জাবেদা, ৩১ তারিখের যে জাবেদা সেখানে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হয়েছিল ১০০। সে ১০০ টাকাটা ইন্টারেস্ট পেয়েবল একটা কারেন্ট লায়াবিলিটিস, সেজন্য এটাও বসে গেছে। এখন সবগুলো কারেন্ট লায়াবিলিটিস যোগ করলে ৯৬,১০০ টাকা হবে। টোটাল কারেন্ট লায়াবিলিটিস ৯৬,১০০। আজকে ক্লাসটা এখানে শেষ করব। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।